আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ভোট যাতে লুট না হয়ে যায় সতর্ক থাকতে ময়মনসিংহের সমাবেশে তারেক রহমানের আহ্বান, জামাতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। নারীদের গায়ে হাত দেয়, তারা ক্ষমতায় গেলে নারীরা নিরাপদ থাকবে না, দক্ষিণাঞ্চলের জনসভায় বললেন জামাত আমির। পুনরাবৃত্তি হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি। চেয়ারম্যান সদস্যবিহীন জাতীয় মানবাধিকার কমিশন কার্যত অচল, অভিযোগ দায়ের করার সুযোগ থাকলেও মিলছে না সুফল। এবং জাতীয় স্বার্থ সংরক্ষণ ও পররাষ্ট্রনীতির জন্য দলগুলোকে ঐক্যে পৌঁছাতে সাবেক কূটনীতিকদের আহ্বান, গণমাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে সাংবাদিকদের দাবি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। আর প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। আসন্ন নির্বাচনে মানুষের ভোট যেন লুট না হয়, এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহে নির্বাচনী সমাবেশে বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে 1971-এর মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামাতে ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বিএনপির দুর্নীতির কথা বলে তারা তো 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের অংশ ছিল, তখন কেন তারা পদত্যাগ করল না? এতেই প্রমাণিত হয় জামাত মিথ্যাচার করছে। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে মনির হোসেনের ভিডিও চিত্রে রাহুল রায়ের রিপোর্ট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দফা নির্বাচনী সমাবেশ ব্রহ্মপুত্র নদের শহর ময়মনসিংহে। আর এই দফায় বিভাগের অন্য কোনো জেলায় সমাবেশ নেই, তাই অন্য জেলা আর থানা থেকে আসা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েতে উত্তাল শহরের সার্কিট হাউস ময়দান। দীর্ঘ 2 দশক পর ময়মনসিংহের সমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসেন বিকেল 4টার দিকে। কিছুক্ষণ পর জনসমুদ্রের সামনে বক্তব্য রাখেন তিনি। বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি, তাই না? যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি, এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। 71 সালে যুদ্ধের মাঠে সবাই একসাথে যুদ্ধ করেছে। কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে অন্য ধর্মের মানুষ কেউ দেখে নাই। কাজেই এইবারও 12 তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একসাথে থাকতে হবে। কারণ আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। একটি রাজনৈতিক দল বিএনপি দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির কারাগার থেকে বের হতে শুরু করলো। এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের 2 সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। 4 জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার 24টি আসনের প্রার্থীও ছিলেন বিএনপি চেয়ারম্যানের মঞ্চে। কাকডাকা ভোরে ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে শুধু ধানের শীষে ভোট দিতে বলেননি, নিজের ভোটের হিসাব বুঝে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান থেকে রাহুল রায়, চ্যানেল।
জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা নারীদের গায়ে হাত দেয় তারা ক্ষমতায় আসলে নারীরা নিরাপদ থাকবে না। নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনসভায় আমির আরও বলেন, ঘটনার পুনরাবৃত্তি হলে তা কঠোরভাবে দমন করা হবে। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ষষ্ঠ দিনের শেষ অংশে দক্ষিণের জেলা বাগেরহাটে জামাতের আমির। শহরের খানজাহান আলী মাজার মাঠে তাকে স্বাগত জানান হাজার হাজার নেতাকর্মী। এর আগে দিনের প্রথমার্ধে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাতের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় যোগ দেন জামাতের আমির। তখন ঈদগাহ ময়দান ছাড়িয়ে আশেপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় যুক্ত হন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, একটি অপশক্তি জুলাইয়ের চেতনাকে নস্যাৎ করতে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছে। আমরা গণভোটে সবাই হা বলবো। সকাল 9:40 বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির। বলেন, গণভোটে হ্যাঁ পাশ হলে 18 কোটি মানুষ মুক্তি পাবে। হ্যাঁ ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে। হ্যাঁ ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হ্যাঁ ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর আমির বলেন, ফ্যামিলি কার্ড আর নারীদের গায়ে হাত তোলা একসঙ্গে যায় না। আমাদের কোনো মা বোন, আমার কোনো সহকর্মী যদি নির্বাচনে কোনো আচরণ বিধি ভঙ্গ করে সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন, তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সেই ব্যবস্থা মাথা পেতে রাখি। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। এরপর জামায়াতে ইসলামীর আমির যোগ দেন সাতক্ষীরা ও খুলনা জেলার জনসভায়। খুলনার সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামায়াতে ইসলামীর নেতারা বলছেন, জনসভায় নারীদের এই সুশৃঙ্খল অংশগ্রহণ জানান দিচ্ছে যে আগামী দিনের রাজনীতিতে শক্তিমাত্রা প্রদর্শনে তারা প্রস্তুত। খুলনার সার্কিট হাউস মাঠ থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাতে ঢাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। মাইকিং, পথসভা, মিছিল, গণসংযোগ সহ বিভিন্ন কৌশলে ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন তারা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। 2 সপ্তাহ পরই ঢাকায় ভোট উৎসব। তার আগে প্রচারের লড়াইয়ে প্রার্থীরা অলিগলি ঘুরে ঢাকার বাসিন্দাদের মুখোমুখি হয়ে তারা শুনছেন নানা সমস্যার কথা। লালবাগে মিছিল, গণসংযোগ করে ভোটারদের জীবনমান উন্নয়নে কর্মপরিকল্পনা জানাচ্ছেন ঢাকা 7 আসনের বিএনপি প্রার্থী হামিদুর রহমান। প্রথমত আমি গ্যাসকে প্রাধান্য দেবো এই কারণে, প্রতিটা মা বোন একটাই কথা বলেছে, বাবা তোমরা আমার গ্যাসটা দাও। আমি ইনশাল্লাহ 100 দিনের কর্মসূচি আমি এই গ্যাসের পিছনে ব্যয় করব। একই আসনে নির্বাচনী সভা ও গণসংযোগে মাদক এবং বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দিচ্ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান। এই এলাকায় সুয়ারেজের সবচেয়ে বেশি সমস্যা এবং বিশেষ করে গ্যাসের। আমি সবচেয়ে গুরুত্ব দিব হইল গ্যাসের সমস্যাটা আর এই সুয়ারেজের লাইনের সমস্যাটা। বাড্ডার বাসিন্দাদের নিয়ে উঠান বৈঠক করেছেন ঢাকা 17 আসনের বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুম। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনী দায়িত্বে থাকা কেউই হ্যাঁ না ভোটের পক্ষে বিপক্ষে প্রচার চালাতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের নির্বাচনে মাঠের পরিবেশ সবচেয়ে সুন্দর, বিধিমালা লঙ্ঘনের অভিযোগও অনেক কম। সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে মন্তব্য করতে রাজি হননি তিনি। লায়লা নসিনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 15 দিন। নির্বাচন ও গণভোট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে চলছে প্রচার কার্যক্রম। সরকারের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে। এর সঙ্গে যুক্ত হয়েছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাও। তবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী দায়িত্ব পালনকারী কেউ হ্যাঁ না ভোটের পক্ষে বিপক্ষে প্রচার চালাতে পারবে না। নির্বাচনী কাজে দায়িত্বে যারা থাকবেন তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। এটি নির্বাচন
আর দায়িত্বে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণভোটের প্রচার করবে, বাট পক্ষে বিপক্ষে যাবে না। যথাসময়ে ফল প্রকাশে ভোট ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অতীতে যেই নির্বাচনগুলো হয়েছে সাধারণত আমরা দেখা যায় যে অধিকাংশ রেজাল্ট মধ্যরাত্রের মধ্যে এসে যায় বেসরকারিভাবে। এবারও তাই হবে, বড় জোর আপনার শেষ রাত্রের দিকে হবে বা পরের দিন হবে। আমরা মনে করি যে সবচেয়ে ভালো পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান। আচরণবিধি আমরা প্রায় শতভাগ এনশিওর করতে পেরেছি বলে আর নির্বাচন কমিশন মনে করে। এই নির্বাচন কমিশনার জানান ৮ থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত ১২৮টি নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাত্র ১৪৪টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। মামলা হয়েছে ৯৪টি, অর্থদণ্ড হয়েছে ৯,৫,৫০০ টাকার। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজশাহী পরিদর্শন ও মতবিনিময়ের সভা করেছেন। সে সময় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইজ টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শন করেন তিনি। সে সময় সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে অসামরিক প্রশাসনের সাথে তিনি মতবিনিময় করেন। রাজশাহী বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারে অন্যান্য সংবাদ। পুরো বিশ্বে ইন্টারনেট সেবা পৌঁছে গেলেও পার্বত্য ৩ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই সেবা না যাওয়ার কারণে ক্ষমা প্রার্থনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন, এই ব্যর্থতা সরকারের। পার্বত্য জেলাগুলোর সব শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করা হয়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৩ পার্বত্য জেলায় ১২টি বিদ্যালয়ে ই লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ৩টি প্রাথমিক ও ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হয়ে মত বিনিময় করেন তিনি। এই ই লার্নিং এর মাধ্যমে আমরা কঠিন বিষয়গুলো অনেক সহজেই বুঝতে পারবো। এই ই লার্নিং শুধু আমাদের শিক্ষাগত যোগ্যতাকেই নয়, বরং আমাদের প্রযুক্তিগত দক্ষতাকেও সমৃদ্ধ। অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে ৩ পার্বত্য জেলায় নির্বাচিত ১৪৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই লার্নিং কার্যক্রম শুরু করবে সরকার। এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। যেটা সরকারের দায়িত্ব ছিল এই কাজটা করার জন্য, এটা অনেক দেরিতে করা হলো। চাঁদের মুশকিল হলো, চাঁদের অপর পৃষ্ঠায় আলো যায় না কোনোদিন, অন্ধকার। তা আমাদের অবস্থা, তোমাদের অবস্থা হয়েছে ওই অন্ধকারের মধ্যে পড়ে গেছে, ইন্টারনেটের অন্ধকার জগতের মধ্যে রয়ে গেছে। সারা দুনিয়াতে আলো জ্বলতেছে, তোমাদের এখানে নাই। অধ্যাপক ইউনূস আক্ষেপ করে বলেন, পার্বত্য জেলাগুলোতে ভালো শিক্ষকরা যোগাযোগ ও ইন্টারনেট সেবার অভাবে পড়াতে আসতে চান না। শিক্ষা মান খারাপ, ছেলে মেয়েরা ঠিক মতো শিক্ষা পায় না। তার কারণটা কি? কারণটা হলো শিক্ষক পাওয়া যাচ্ছে না, উপযুক্ত শিক্ষক ওখানে ওসব জায়গাতে যেতে চাচ্ছে না। যেতে চাইবে কেন বলো? কোন দুঃখে ওখানে যেতে চাইবে? যেখানে ইন্টারনেট নাই, সে অন্ধকার জগতে কেন মানুষ যাবে? কাজে প্রথম কথা একটা মানুষকে যাওয়ার যোগ্য স্থান করতে হবে, তো যাতে করে যে কোনো লোক আগ্রহ। এত সুন্দর দুনিয়ার মধ্যে এরকম সুন্দর জায়গায় কয়টা আছে, হাতে গোনা যাবে, এত সুন্দর। তার মধ্যেও নাকি লোক যায় না। কি কারণে যাবে? কথা বলতে পারে না। প্রধান উপদেষ্টা বলেন, নাগরিক হিসেবে সবার অধিকার সমান, কিন্তু সরকারের অযোগ্যতায় অনেকেই সুবিধা বঞ্চিত হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার কাছে কর নীতি প্রণয়ন ও কর কাঠামোর প্রয়োজনীয় পুনর্বিন্যাসের সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে প্রতিবেদন পেশ করেছেন জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর জায়েদিস সাত্তারের নেতৃত্বাধীন 11 সদস্যের জাতীয় টাস্কফোর্স প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন। প্রতিবেদনে অগ্রাধিকার ভিত্তিক 7টি নীতিগত বিষয় উল্লেখ করা হয়েছে। 2030 সালের মধ্যে কর জিডিপি অনুপাত 10% থেকে 12% এবং 2035 সালের মধ্যে 15% থেকে 20% উন্নীত করার রূপরেখা দেয়া হয়েছে। প্রতিবেদন গ্রহণ শেষে কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই নীতিগুলো বাস্তবায়িত হলে রাজস্ব আদায়ের খাত ও পদ্ধতি আরও স্পষ্ট হবে এবং এটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব ব্যবস্থাপনায় নীতিগত পরিবর্তন আনবে। চেয়ারম্যান ও সদস্যবিহীন জাতীয় মানবাধিকার কমিশন কার্যত অচল। গত প্রায় 1.5 বছর শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রমই পরিচালনা করছে কমিশন। পাশাপাশি অভিযোগ দায়েরের সুযোগ আছে, তবে কমিশন কার্যকর না থাকায় কোনো ফল পাওয়া যাচ্ছে না। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর ঢাকায় চালু হয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। জাতীয় সংসদে পাশ হওয়া আইনের মাধ্যমে 2009 সাল থেকে কার্যকর আছে জাতীয় মানবাধিকার কমিশন। একে আরও কার্যকর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে কমিশন আসলে কতটা কার্যকর আছে, বিশেষ করে কারাবন্দী এক ছাত্রনেতার স্ত্রী সন্তানের মৃত্যুর পর তার প্যারোল না মেলায় এই প্রশ্ন আরও জোরে সোরে উঠেছে। এই বাস্তবতায় রাজধানীর কারওয়ান বাজারের বিটিএমসি ভবনে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে যায় চ্যানেল আই টিম। এরকম মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো বা এরকম ঘটনাগুলো আদৌ মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে কিনা সেই বিষয়গুলো তদারকি করে স্বপ্রণোদিতভাবে কোনো ব্যবস্থা নেওয়া বা কিছু করার উদ্যোগ নিতে পারত কিনা সেই প্রশ্নটা জানার উদ্দেশ্যেই কিন্তু আজকে জাতীয় মানবাধিকার কমিশনের অফিসে এসেছিলাম। পরিদর্শনের সময় কর্মকর্তারা ছিলেন একটি প্রশিক্ষণে, তবে চাইলে অভিযোগ জমা দেয়া যাচ্ছিল। অভিযোগ দিতে লোকজন আসে? হ্যাঁ, আসে। আপনারা এই পর্যন্ত কতগুলো অভিযোগ পেয়েছেন? বলেন তো কতগুলো দেখে একটু। যার যেটা সলিউশন হয় যতটুকু করা সম্ভব আমাদের এখান থেকে সহকারী পরিচালনা। সংশ্লিষ্টরা বলছেন 2024 সালের নভেম্বর মাসে কমিশনের চেয়ারম্যান সহ সদস্যদের সবাই পদত্যাগ করায় ব্যক্তি বা গোষ্ঠী আবেদনের ভিত্তিতে কিংবা কমিশনের স্বপ্রণোদিত হয়ে তদন্ত কার্যক্রম নেই। সম্প্রতি অবশ্য সচিব নিয়োগ দেয়া হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠনের কাজ চলতেছে। ইতিমধ্যে আপনার একটা বাছাই কমিটি হয়েছে আইন অনুযায়ী। তো বাছাই কমিটিতে বিভিন্ন আবেদন পড়ার লাস্ট উইক গতকালকে 25 তারিখে। তো মন্ত্রণালয়ের 27 তারিখে এই নিয়ে সভা আছে। আমরা আশা করতেছি ধরেন খুব অল্প দিনের মধ্যেই হয়তো আমরা নতুন মানবাধিকার কমিশন পেয়ে যাবো। চেয়ারম্যান এবং অন্যান্য মেম্বার মহোদয় আমরা পেয়ে যাব। 25 জানুয়ারি নিয়োগ পাওয়া সচিবও স্বীকার করেছেন চেয়ারম্যান সহ কমিশনের সদস্য না থাকায় জাতীয় মানবাধিকার কমিশনের মূল ও মৌলিক উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। মানে জাতীয় মানবাধিকার কমিশন কি কার্যকর বলবো না অকার্যকর, কোনটা? কমিশনের সার্টিফিক কাজ যেগুলো ছিল সেগুলো চলতেছিল, কিন্তু মূল যে উদ্দেশ্য ছিল সেটা তো হয় নাই। সেটা তো বলতে হবে। গত 15 মাসে যেহেতু কমিশনের মেম্বার বা চেয়ারম্যানরা ছিল না, আমাদের যে দায়িত্ব ছিল সেটা তো ওইভাবে পালন হয় না। সদ্য নিয়োগ পাওয়া সচিব বলছেন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর আলোকে নতুন কলেবরে কমিশনের কার্যক্রম পরিচালিত হবে। এজন্য চেয়ারম্যান সহ সদস্য নিয়োগের আশায় আছে কমিশন। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় স্বার্থ সংরক্ষণ, আন্তর্জাতিক অংশীদারিত্ব ও পররাষ্ট্রনীতির জন্য রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম ঐক্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন সাবেক কূটনীতিকরা। সরকারের জনভিত্তি অপরিহার্য উল্লেখ করে সিজিএস আয়োজিত নীতি সংলাপে বক্তারা বলেন, দেশে বিনিয়োগ আনতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। নৈরাজ্য বন্ধ করে গণমাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। রিপোর্ট রোকসানা আমিনের। বৈদেশিক নীতি, কূটনীতি এবং বৈশ্বিক সম্পর্ক নিয়ে সিডপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস-এর নীতি সংলাপ। সংলাপে নীতি নির্ধারক, কূটনীতিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক সহ বক্তারা রাজনৈতিক ঐক্যের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। যে সরকার নির্বাচন পরবর্তীতে গঠিত হবেন, সংসদের রুল বুকে কি আছে না আছে সেটা নিয়ে ব্যতিব্যস্ত না থেকে একটা জিও ইকোনমিক স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন করা উচিত এবং সেখানে খোলা মনে
আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা নির্বাচনটা চাচ্ছি, ভীষণভাবে চাচ্ছি, এবং একটা ক্রেডিবল নির্বাচন আমরা চাচ্ছি, কারণ পলিটিক্যাল স্টেবিলিটি আমাদের প্রয়োজন আছে, আমাদের ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। বিকেলে গণমাধ্যম সংস্কার, স্বাধীনতা, দায়িত্ব ও ক্ষমতার সমন্বয় নিয়ে দ্বিতীয় ধাপের সংলাপে মতামত তুলে ধরেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্তা ব্যক্তিরা। সরকারি দল, বিরোধী দল, যে কোনো দল, রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো গোষ্ঠী, বাণিজ্যিক অবাণিজ্যিক দুর্বৃত্ত গোষ্ঠী, প্রত্যেকের কাছ থেকেই গণমাধ্যম হুমকির মুখে এবং সাংবাদিকতার স্বাধীনতা হুমকির মুখে। এর বিরুদ্ধে দরকার ঐক্য, পেশার ঐক্য দরকার। এই পেশার ঐক্যটা নেই। আমি জানি বিশ্ববিদ্যালয়গুলোতে, জার্নালিজমগুলোতে, ডিপার্টমেন্টগুলোতে গ্রামসি পড়ানো হয়, লুকাস পড়ানো হয়, আলথুজার পড়ানো হয়। আচ্ছা, আমি আপনাকে বলুন তো, এই তিনটা লোকের একটা করে বই পড়বার পরে কোন লোক পৃথিবীর কোন জায়গায় আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম জাতীয় পার্টির মতো কোন পার্টির প্রতি অনুরক্ত হতে পারে কিনা? সমাজের যে ইকোসিস্টেমের মধ্যে যে টলারেন্সের অভাব, সেইটা যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে এই স্ট্রাকচারাল চেঞ্জের গণমাধ্যম সংস্কার কমিশন অনেক ভালো ভালো প্রস্তাব দিয়েছেন, সেটা আখেরে খুব কাজ করবে না। সংলাপ সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সভাপতি ও চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান। সংবাদ মাধ্যম দেখলেই বোঝা যায় আসলে দেশে গণতন্ত্র কোন অবস্থায় আছে, আর সংবাদ মাধ্যমের দায়িত্ব গণতন্ত্রকে শক্তিশালী করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ভূমিকা রাখা, এবং সবাই মিলে যেটা বলেছেন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দলমতের বাইরে গিয়ে কাজ করতে হবে। বর্তমানে যে কোনো গোষ্ঠীর কাছে সাংবাদিকতা হুমকির মুখে উল্লেখ করে এটি নিয়ন্ত্রণে গণতান্ত্রিক স্বাধীনতা ও পেশাগত ঐক্য জরুরি বলে তুলে ধরা হয় সংলাপে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে: তীব্র শীত ও তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে 30-25টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি। এটি চুয়ে দেয় ঝলমলে কোটিং আর গ্লাস শাইন। আপনারা তো সবখানে শাইন করছেন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় যে কোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। অভিযোগ প্রমাণে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করার কথা উল্লেখ করে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে প্রসিকিউশন। তবে আসামিপক্ষের আইনজীবীরা আশা করছেন পুলিশের গুলিতে আবু সাইদ নিহত না হওয়ায় তাদের মক্কেলরা খালাস পাবেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রহমান সহ 30 জন আসামি, গ্রেপ্তার 6 জন। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন 25 জন। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে রায় ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত জানান আদালত। সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে, কারণ অনারেবল ট্রাইব্যুনাল এটা অপেক্ষমান তালিকায় রেখেছেন। আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। মামলায় নানা অসঙ্গতি তুলে ধরে আসামিপক্ষ। আইও মানে 25 যিনি তদন্তকারী কর্মকর্তা, উনি বলেছেন যে এই গেঞ্জির ছিদ্র নাই, এটা এডমিটেড। তারপরে উনি বলেছেন যে এই গেঞ্জির অংশটি সামনের না পিছনের এটা উনি জানেন না। তারা তো বলতে পারতেছে না যে এই গেঞ্জি সামনের না পিছনের, তার মানে হলো ডাউট ইজ ক্রিয়েটেড। এই ডাউটের কারণে আসামিগণ খালাস পাইবেন। র্যাবের টিএফআই সেলে গুমের অভিযোগে করা মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। টাকার জোগাড় না করে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির ঘোষণার সমালোচনা করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি বেতন দিতে হয় তাহলে মূল্যস্ফীতি কমবে কিভাবে, সরকারের কাছে প্রশ্ন তার। অবশ্য অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে না, ঘোষণাতে সীমাবদ্ধ, পরিষ্কার করেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রিজওয়ান নওয়াজের রিপোর্ট। 21 জানুয়ারি বুধবার প্রধান উপদেষ্টার কাছে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ করা হয়।
20টি স্কেলে সর্বনিম্ন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 এবং সর্বোচ্চ বেতন স্কেল 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব করে কমিশন। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুকে প্রচারিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য এই প্রস্তাব বাস্তবায়নে দরকার হবে 1,31,000 কোটি টাকা। তবে জ্বালানি উপদেষ্টার দাবি, কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে 1,06,000 কোটি টাকা লাগবে। এই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। 1,06,000 কোটি কিংবা 1,31,000 কোটি, অঙ্ক যাই হোক না কেন, বাংলাদেশ ব্যাংক গভর্নর প্রশ্ন তোলেন, অর্থ আসবে কোত্থেকে? Government is planning to go for a general salary increase that will double the wage bill, and that will also require them to come to the market, bank, to borrow additional resources. Is that going to help it? No. এলডিসি উত্তরণের ফলে ব্যাংকিং খাতে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ওই আলোচনায় ব্যবসায়ীদেরও সমালোচনা করেন গভর্নর। Our associations, the BCCI and others, have played the wrong role. They have clapped when the government fixed the interest rate at 9.6. They clapped. They pushed for it. They asked for it. And they destroyed the system in the process. They never raised a voice that these kleptocrats are taking the money out of the country and the government must stop. Where was the business community? Never to be found. They were clapping. LDC is not a glorified group of countries. The glorified countries are on the other side of the river. They have graduated. ইন্টারন্যাশনাল চেম্বারের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি বড় অংশ অবশ্য স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার পক্ষে জনমত গঠন করছেন। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ভালো বেতন ও নিরাপদ চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের ফাঁদে ফেলছে রাশিয়ার দালালরা। চাকরির জন্য নেওয়া হলেও জোর করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের। মার্কিন সংবাদ মাধ্যম এপির অনুসন্ধানমূলক প্রতিবেদনে চাঞ্চল্যকর এসব তথ্য উঠে এসেছে। পালিয়ে দেশে ফিরে আসা কয়েকজন জানিয়েছেন তাদের জোর করে সামরিক শিবিরে পাঠিয়ে যুদ্ধ করতে বাধ্য করা হতো। রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্ত মাহমুদ। দারিদ্র থেকে বাঁচতে ও উন্নত জীবনের আশায় পরিবারের সর্বস্ব বিক্রি করে রাশিয়ায় পাড়ি জমিয়েছেন বাংলাদেশের অনেক তরুণ। বৈধ ভিসায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যাওয়া হয়। বলা হয়েছিল তেল কোম্পানিতে কিংবা নির্মাণ শ্রমিক হিসেবে ভালো বেতনে চাকরি পাবেন তারা। কিন্তু রাশিয়ার মস্কোতে পৌঁছানোর পরই তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, পাঠানো হয় সামরিক প্রশিক্ষণ শিবিরে, আর সেখান থেকে সরাসরি যুদ্ধের ময়দানে। এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে এপির অনুসন্ধানী প্রতিবেদনে। রাশিয়া থেকে পালিয়ে আসা মুন্সিগঞ্জ ও লক্ষ্মীপুরের কয়েকজন তরুণের সঙ্গে কথা বলেছেন এপির একটি প্রতিনিধি দল। কীভাবে শুয়ে আমরা সামনে যাইতে হইব এগুলো শিখেছে। তারপর আমরা এখানে গুলি পড়ছিল, এই রক্তটা কীভাবে বন্ধ করতে হইব, একটা প্লাস্টিকের দিছিল, দড়ি দিছিল, রাবারের একটা, এটা ভাঙবো কীভাবে এক হাত দিয়ে, যেমন কি এত আপনার অসুস্থ হয়েছে, এ হাত কীভাবে ভাঙবেন এক হাতে, ওই সিস্টেমটা দেখাইছিল আর কি। ওইখানে কমান্ডার যে আমাদের ট্রেনিং দিয়েছিল না, ওরা বলতে তোরা তো ঠিকই নিয়েছিলাম, না পারলে সোয়ার দিত, লাথি দিত, যে শু ছিল না ওগুলো দিয়ে লাথি দিত। একইভাবে প্রতারিত মুন্সিগঞ্জের মোহন মিয়াজিও রাশিয়া থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি জানান তার সাথে হওয়া নির্মম সব ঘটনার কথা। এখানে একটা টর্চার সেল ছিল, ওইখানে তারা মুখে হিট করে বেশি, তারপরে বেলচাস এগুলো দিয়ে, মানে তার যেইভাবে যেই স্টাইলে মনে চায় ওই স্টাইলে মারার পরে উলঙ্গ করে তারপরে এই টর্চার সেলে বইরা রাখে, হাতে হ্যান্ডকাপ পরায় রাখে। তবে অধিকাংশই ফিরে আসতে পারেন না। এমন একজন নিখোঁজ সৈনিক লক্ষ্মীপুরের আসগর হোসেন। তার স্ত্রী সালমা আক্তার প্রতিদিন তার পথ চেয়ে বসে থাকলেও স্বামীর কোনো খোঁজ মেলে না। সবাই কান্নাকাটি করছে, কান্নাকাটি বাড়িতে করতেছে যে এরকম আমার ঘরে এগুলো করতেছে, যে ব্যাপারে আমাদের দেশে ফিরাই আনো। তারপরে মার্চের 25 তারিখ থেকে পুরো আমার লগে যোগাযোগ বদ্ধ। আমি টাকাও চাই না, কিছু চাই না, আমি শুধু সন্তানের বাবারে ফিরছে। একই অবস্থা রাশিয়ায় গিয়ে নিখোঁজ হওয়া সাজ্জাদের। ড্রোন হামলাতে কিছু লোক আহত হয়েছে, আবার কেউ কেউ মারা গেছে। এই এর পরতন আমি আর কোনো কথা শুনতেছি না।
ঠিক কতজন বাংলাদেশি এখন রাশিয়ার যুদ্ধে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এপি বলছে উন্নত জীবনের প্রত্যাশায় প্রায় ৩,০০০ তরুণ রাশিয়ায় গেছেন, যাদের অধিকাংশই বাধ্য হয়ে যুদ্ধক্ষেত্রে আছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। উদীচী সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আক্রমণের প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে সুনাও আলোর জয়বাণী শীর্ষক সংহতি সমাবেশ। সন্ধ্যার ছায়ানট মিলনায়তনে এ আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের ঢাকা মহানগর শাখা। গানে কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সংস্কৃতি বিনাশী অপশক্তির বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ তুলে ধরে সংগঠনটি। আবহমান বাংলা সংস্কৃতির ধারাকে এগিয়ে নিতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। এই আয়োজনে ছিলেন রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সভাপতি কৃষ্টি হেফাজ, সাধারণ সম্পাদক নীলাঞ্জনা চৌধুরী সহ ছায়ানটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। তীব্র শীত ও তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। রেকর্ড তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি, বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে তুষার ঝড়ে আক্রান্ত অধিকাংশ এলাকা। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অন্তত ২৫টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি রয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণে টেক্সাস, নর্থ ক্যারোলাইনা পর্যন্ত শীতের তীব্রতা ছড়িয়েছে। এসব অঞ্চলে -18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে গেছে। তুষার ঝড়ের কবলে পড়েছেন ১১,৮০,০০,০০০ মানুষ। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে ১৫ কোটিরও বেশি মানুষকে। দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। পরিস্থিতি সামাল দিতে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল নিউ ইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। শহরের কোনো বাসিন্দার সাহায্য প্রয়োজন হলে সাথে সাথে জানাতে বলেছেন মেয়র জোহরান মামদানি। নিউ জার্সি, টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস ও কানসাস অঙ্গরাজ্যেও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। এবারে কৃষি সংবাদ। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই সবজি উৎপাদনের সাফল্য দেখাচ্ছেন স্থানীয় চাষিরা। দীর্ঘদিনের প্রচলিত ধারণা রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া ফসল উৎপাদন সম্ভব নয়, এই বিশ্বাসকে বাস্তবে ভুল প্রমাণ করেছেন দীঘিনালার ৪০ জন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। তীব্র শীত উপেক্ষা করে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত বাগেরহাটের বিভিন্ন পর্যটন কেন্দ্র। ৬০ গম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজার সহ দর্শনীয় স্থানগুলো মুখরিত হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। দুগ্ধ শিল্পে বিশেষ অবদান রাখা খাঁটি খামারিদের সম্মাননা দিতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় তরল দুধের ব্র্যান্ড প্রাণ দুধ। মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি সম্মেলন কেন্দ্রে প্রাণ দুধ খাঁটি খামারি সম্মাননা ২০২৬ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে দেশের দুগ্ধ শিল্পের বিকাশে নিবেদিত খাঁটি খামারিদের নিরলস পরিশ্রম ও অবদানের স্বীকৃতি প্রদান করা। জানানো হয় ১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী প্রাণ ডেইরির ১২৪টি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্র থেকে স্পট রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে। এখানে প্রাণ ডেইরির ১৬,০০০ তালিকাভুক্ত দুগ্ধ খামারি রেজিস্ট্রেশন ফর্মে তথ্য দেবেন। গঠিত জুরি বোর্ড ১০ জন খাঁটি খামারি নির্বাচন করবেন। পরে জুরি বোর্ডের দেয়া নাম্বার ও ভোক্তাদের ভোটের মাধ্যমে সেরা ৩ জন খাঁটি খামারিকে দেয়া হবে সম্মাননা স্মারক ও লাখ টাকা সমমূল্যের পুরস্কার। অনুষ্ঠানে সম্মাননা স্মারক উন্মোচন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। আরও ছিলেন প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার মাকসুদুর রহমান, প্রাণের সিনিয়র জেনারেল মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ আলী হাসান সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে শরীয়তপুরে বিএনপি জামাতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের 12 জন আহত। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ফেসবুকে দেয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে শরীয়তপুরে বিএনপি ও জামাতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 2টায় নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 12 জন আহত হন। পুলিশ জানায় বিএনপির এক নারী কর্মী না ভোটের পক্ষে প্রচার চালান। ওই ঘটনা উল্লেখ করে জামাতের এক কর্মী ফেসবুকে ওই নারীকে নিয়ে স্ট্যাটাস দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভোজেশ্বর এলাকায় বিএনপি জামাত সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের মধ্যে প্রযুক্তি হস্তান্তর চুক্তি সই হয়েছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে এই চুক্তি সই হয়। চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এবং সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক ইউএভি উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে। প্রযুক্তি হস্তান্তর চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আরও ছিলেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী, বিমান বাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নারী স্বাস্থ্যের অগ্রযাত্রায় অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ওজিএসবির ভূমিকা তুলে ধরতে একটি স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও সংবর্ধনা হয়েছে। মঙ্গলবার রাজধানীতে অফিসার্স ক্লাবে সেমিনার ও সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সভাপতিত্ব করেন ওজিএসবির সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান, মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন, ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রায় 600 জন গাইনি ও অবসের বিশেষজ্ঞ চিকিৎসক। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যা থাকছে। বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন না দেয়ায় আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি। মোস্তাফিজ ইস্যুতে সরব জামাত আমির। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সেমেট্রি পরিদর্শন করেছেন। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। সে সময় ওয়ার সেমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ও পরিবেশগত দিক নিয়ে মতবিনিময় হয়। রাষ্ট্রদূত চট্টগ্রামের নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সেবা খাতে ভবিষ্যৎ সম্ভাবনার কথা উল্লেখ করেন। দর্শক, গাজীপুরের রাজবাড়ী মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। অতএব আপনাদের কাছে ভোট যদি চাইতে চায় কেউ, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বেশি হক আপনাদের ভোটটা চাওয়ার। আশা করি ভোটটা আপনারা দয়া করে দিবেন। 3 নম্বর কথা হচ্ছে এই ভোটাধিকার দিতে যারা এখানে আছেন, অতএব আপনাদের যতজনের উপস্থিত আছেন, দয়া করে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা হাত তুলবেন। যাদের আত্মীয় স্বজন ভোট করেছেন, নেতা বিদেশে থেকেছেন, অতএব আপনাদের কাছে ভোট যদি চাইতে চায় কেউ,
তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই সবচেয়ে বেশি হক আপনাদের ভোটটা চাওয়ার। আশা করি এই ভোটটা আপনারা দয়া করে দিবেন। 3 নম্বর কথা হচ্ছে এই, যারা এখানে আছেন আপনারা যতগুলো লোক উপস্থিত হয়েছেন, দয়া করে 1 মিনিটের মধ্যে আপনারা হাত তুলবেন যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন যারা বিদেশে অবস্থান করতেছে, হাত তোলেন। কাদের হাত তুলে দেখান নেতাকে। আপনাদের একটা দায়িত্ব আছে, এই সমাবেশ থেকে যাওয়ার পরে যারা হাত তুলেছেন প্রত্যেকে আপনাদের প্রবাসী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সচ্ছল, তাদের কাছে আপনারা ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা, সেই ভোটটা যেন দানের শীর্ষে দেয় সেটা বলবেন। আমার শেষ কথা, 17-18 বছর যে নির্যাতন, সেই নির্যাতনের ফিরিস্তি অনেক বড় পাল্লা, অনেক বোঝা, অনেক দুর্বিষহ বেদনা। এই বেদনা অনেক বড়, এই যাতনা অনেক বড়, এই কষ্ট অনেক বড়, অনেক দিনের। আমি মনে করি নির্বাচনের আর মাত্র 11 দিন বাকি, 10 দিন, 14 দিন বাকি। অতএব 20 বছরের যে নির্যাতন, 18 বছরের নির্যাতন, যেই কষ্টের সমাহার সমষ্টি, সেই সমষ্টির চেয়ে আমাদের এই 15 দিনের পরিশ্রম বেশি হতে পারে না। অতএব 15 বছর 20 বছর যারা সহ্য করেছেন, অত্যাচার নির্যাতন করেছেন, আমরা কষ্ট করেছি, আমি আশা করব দয়া করে এই 14টা দিন আপনারা কষ্ট করেন, তাহলেই ফসল ঘরে তুলবে। সেই ফসল ঘরে তোলার দীপ্ত শপথ নিয়ে আমরা বিদায় হতে চাই। নেতা এসছেন, ওনাকে গাজীপুরবাসীর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনার কথা আমরা শুনবো, সে অনুযায়ী চলবো। শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার নেতৃত্ব, আপনার প্রগতিশীল রাজনীতিকে ধারণ করে বাংলার মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, একটা কল্যাণকামী, একটা ওয়েলফেয়ার স্টেট গঠনের জন্য আপনি যে পদক্ষেপ নিয়েছেন, তাকে বাস্তবায়নের জন্য আমরা যেন সকলে কাজ করি, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, গাজীপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব, মহানগর বিএনপি সম্মানিত সভাপতি জনাব শওকত ইসলাম সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী এই গাজীপুর রাজবাড়ির মাঠে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত হয়েছেন আমাদের এই গাজীপুরের 5টি নির্বাচনী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রার্থী, উপস্থিত হয়েছেন জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত মা ও ভাই ও বোনেরা, সকলকে আমি কৃতজ্ঞতার সাথে বলতে চাই, আপনারা দীর্ঘ সেই দুপুরের পর থেকে অপেক্ষা করছেন। আমাদের নেতা এসেছেন যে রাজবাড়ির মাঠে আজকের এই জনসভা স্থলটি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক স্মৃতি, এই রাজবাড়ি অনেক স্মৃতি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক স্মৃতি, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের। দর্শক, গাজীপুরের রাজবাড়ী মাঠে একটি নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে সংযুক্ত ছিলাম। এবারে খেলার খবর সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোট যাতে লুট না হয়ে যায়, সতর্ক থাকতে ময়মনসিংহের সমাবেশে তারেক রহমানের আহ্বান। জামাতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। নারীদের গায়ে হাত দেয়, তারা ক্ষমতায় গেলে নারীরা নিরাপদ থাকবে না, দক্ষিণাঞ্চলের জনসভায় বললেন জামাত আমির। পুনরাবৃত্তি হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি।
চেয়ারম্যান সদস্যবিহীন জাতীয় মানবাধিকার কমিশন কার্যত অচল, অভিযোগ দায়ের করার সুযোগ থাকলেও মিলছে না সুফল। এবং জাতীয় স্বার্থ সংরক্ষণ ও পররাষ্ট্রনীতির জন্য দলগুলোকে ঐক্যে পৌঁছাতে সাবেক কূটনীতিকদের আহ্বান, গণমাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে সাংবাদিকদের দাবি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবেন।